একটা ভালো কথা, গত এক সপ্তাহ ধরে রূপের সমষ্টির যত নতুন ভোটার, ছোট ছোট প্রথম ভোটার যারা হয়েছে, সব আমার এখানে গিয়ে আমার দলে যোগদান করতেছে। কেরালা, তামিলনাড়ুতে যারা থাকে ছেলেরা সবাই আসতেছে, আসিয়া দলে দলে আমার এখানে যাইতেছে, যোগদান করতেছে। তারা কেরালা, তামিলনাড়ু থেকে সিদ্ধান্ত করে আসছে যে আমরা গিয়া তালাশাবিতে হাজী আমিনুল ইসলামকে ভোটটা দিতে লাগে, সিদ্ধান্ত করে আসছে। আর তারাও মোবাইল চালায়, কেরালাতে যারা থাকে অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, দেশের পরিস্থিতি খবর তারা জানে, গোটা দেশের রাজনীতি তারা জানে। এই ছেলেরা যারা বাইরে থাকে তারা কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে আর দলে দলে আমাদের দলে যোগদান করতেছে। আমি বলছি আমার জন্য এটা একটা সুসংবাদ, কারণ এই ছেলেরা, যুবক ছেলেরা যখন আমার পাশে থাকবে, নতুন ভোটাররা যখন পাশে থাকবে, আসাম বিধানসভায় আমি আগের চেয়ে আরো বেশি শক্তি হিম্মত নিয়ে আমি আমার কর্মের জন্য আমি লড়াই করতে পারবো। কারণ যুবকরা তখন শক্তিটাই বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এই ভয় পাই না। বিগত 10 বছর আমার উপর 23টা কেস করেছে সরকার, শুধুমাত্র এই জন্যই যে আমি আসাম বিধানসভায় আমি কম্প্রোমাইজ করি না। আমাদের উপর যখন আঙ্গুল উঠানো হয়, যখন আমাদের লোকদেরকে উচ্ছেদ করা হয়, যখন গুলি করা হয়, যখন মাইনরিটি মানুষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, বিধানসভায় আমি চিৎকার করে তার প্রতিবাদ করি। আর এই বিজেপি সরকার বা কংগ্রেস সরকার চায় না যে মুসলমানের কোন নেতাই বিধানসভায় মুসলমানদের জন্য সেখানে আওয়াজ উঠাক, তারা শক্তিশালী প্রতিবাদ করুক, যেই পরে তার মুখ বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়। আমার মুখ বন্ধ করার জন্য এই বিজেপি সরকার 10 বছরের 23টা কেস আমার উপর করেছে। আমি 2 বার করে 4 বার অ্যারেস্ট হয়েছি। কয়েকদিন আগে 7-8 মাস আমি জেল থেকে বেরিয়েছি। আমি কোন চাউল চুরি, তেল চুরি, স্কিম মারা টাকা দুর্নীতি করে আমি জেলে যাইনি। একমাত্র আমি হক কথা বলে এই কৌমের জন্য আমি কথা বলি, আমার জাতি ভাইদের জন্য কথা বলি। তাই আমি টার্গেট আমাকে জেলখানায় আবদ্ধ করে 7-8 মাস জেল থেকে যখন বাহিরে আসছি, সাংবাদিক আমাকে প্রশ্ন করছে যে আপনার বারে বারে গ্রেফতার করে এতে আপনি কি করিব, একই জেলার পর ওনারে আপনি আগন্তুক দিনত কি করিব। মই কৈছো শুনক, মই সঁচা কথা কৈ আছো। যিমান দিন মই বিধায়ক হৈ আছো, মই লাঞ্ছিত বঞ্চিত মানুহৰ কথা কৈ আছো, নিষ্পেষিত মাইনৰিটি মানুহৰ স্বাৰ্থৰ কথা কৈ আছো। মোৰ বিৰুদ্ধে কেছ কৰে, মোক জেলত দিয়ে, কিন্তু মই জেলৰ পৰা আজি ওলাইছো। আকৌ মই আগতেও যেনেকে সঁচা কথা কৈছিলো, আগন্তুক দিনত তেনেকে সত্য কথা কৈ যাম। যিমান দিন মোৰ গাত একটোপা তেজ থাকিব, মই সঁচা কথাবিলাক কৈ যাম। আৰু মোক যদি মোৰ নামত কেছ কৰি মোক জেলৰ ভয় খুৱাই, জেল খুৱাই, জেলৰ ভয় খুৱাই মোক ভয় খুৱাই দিব আৰু এই আমিনুল ইছলামৰ মুখ বন্ধ কৰি দিব, ভয়ত আমিনুল ইছলামৰ মুখ বন্ধ কৰি দিব। এনেকুৱা মাৰ সন্তান বিজেপিৰ জন্ম হোৱা নাই। এনেকুৱা মাৰ সন্তান বিজেপির জন্ম হোৱা নাই যে মোৰ নামত কেছ কৰিলে, জেলত দিলে মই ভয় খাই যাম, মই কথা বন্ধ কৰি দিম, জাতিৰ কাৰণে কথা নকম। এনেকুৱা মোক ভয় খুৱাবলৈ হিমন্ত বিশ্ব শৰ্মা, অমিত শ্বাহ, নৰেন্দ্ৰ মোদী যোনেই নহয় কিয় বিজেপিত এনেকুৱা নেতা জন্ম হোৱা নাই যে মোক ভয় খুৱাই দিব আৰু মই কথা বন্ধ কৰি দিম। গতিকে এখন আমি বলতে চাই যে আমাদের নতুন ভোটাররা, ছেলেরা, আর যে আমাদের কেরালা, তামিলনাড়ুতে কাজ করেছে যে আমাদের যে যুবকরা আর আমাদের অঞ্চলের যুবক, শিক্ষিত যুবকরা যেভাবে আমার কাছে আসছে, এইবার তো আমি ভাবতেছি যে আমরা আগামী দিন আরো শক্তিশালী ভাবে, আরো হিম্মত হয় কমের জন্য আমি লড়তে পারবো। কারণ আমার সাথে যুবক প্রজন্মের মুরব্বীদের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আর যুবক প্রজন্মের সমর্থন, এই দুইটা আমার এখন সম্ভব। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আরো বাঘের মতো লড়াই করতে পারবো। কারণ আমি একটা কথা বলতে চাই, যুবক ভাইরা যারা দলে দলে আজকেও ভুলবন্ধাতে বহুত যুবক আমাদের এখানে জয়েন করছে, এখানেও বহুত যুবক জয়েন করবে, আজকে জয়েন করবে। যুবকদেরকে আমি বলি, তোমরা আমার জন্য কাজ করতেছো, কষ্ট করতেছো, কিন্তু 9 তারিখে ভোটটা দেওয়ার পরেই, বিধায়ক নির্বাচিত হওয়ার পরে কাজটা শেষ হবে না। আমাদের সংগ্রাম, আমাদের মিশন শুধু 9 তারিখে ভোট দেওয়াটাই না, যে ভোট দিয়ে একজন বিধায়ক বানালেই আমাদের কাজ শেষ হবে না। আমাদের কাজ দীর্ঘমেয়াদী হবে, আমাদের সংগ্রাম দীর্ঘমেয়াদী হবে, বহুত লম্বা সংগ্রাম হবে, যতদিন পর্যন্ত আমাদের এই লাঞ্ছিত বঞ্চিত মানুষকে তাদের ভোটারের
তকমা থেকে আমি তাদেরকে মুক্ত করতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের এনআরসিতে 19 লক্ষ পেন্ডিং মানুষের নাম ভারতীয় নাগরিকদেরকে অন্তর্ভুক্ত করতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের মাইনরিটি মানুষকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিতে না পারবো, যতদিন পর্যন্ত বসুন্ধরা আসনের জরিয়তে চর্চা পরিবার উচ্ছেদিত লোকদেরকে আমরা ভূমির অধিকার, মাটির অধিকার দিতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের ভাইদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার দিতে না পারবো, আমাদের সংগ্রাম বন্ধ হবে না। 9 তারিখে ভোট দিলে আমাদের শেষ হবে না, 9 তারিখে ভোটটা দিলেই আমাদের শেষ হবে না, আমাদের সংগ্রাম লম্বা হবে। আর আমার বিশ্বাস আমাদের মুরব্বী সাহেবদের দোয়া আমার সাথে থাকবে, আমাদের যুবক ভাইদের সমর্থন আমাদের সাথে থাকবে। যুবক ভাইদেরকে নিয়ে যখনই প্রয়োজন তাদেরকে ডাক দিয়ে হাজার যুবক জমায়েত হইতে হইবে, আমরা আন্দোলন করতে হবে। আমরা আসামে এইখানে ভিক্ষার হাত দিয়ে আর বাঁচতে চাই না। 70 বছর আমরা ভিক্ষার হাত দিয়ে আমাদের অধিকার দেন, ভোটাধিকার দেন, নাগরিকত্বের অধিকার দেন। আমরা ভিক্ষার হাতটা নিয়ে কংগ্রেসের পিছনে পিছনে ঘুরেছি, কিছুদিন বিজেপির পিছনে ঘুরেছি, অন্য দলের পিছনে ঘুরেছি, আমাদের কিন্তু অধিকার দেওয়া হয়নি। এখন আমরা নিজের একটা রাজনৈতিক দল সৃষ্টি করেছি, নিজের দল থেকে আমরা এখন আওয়াজ উঠাইতেছি, আমরা ভিক্ষা আর খুঁজবো না। এখন আমাদের হাতটা ঘুরিয়ে দেব, হাতটা ঘুরিয়ে দিয়ে এখন আমাদের অধিকারটা আমরা ছিনিয়ে আনবো। আমরা ভিক্ষা হাত আর কাছে দেব না, আমাদের অধিকারটা আমরা ছিনিয়ে আনবো। আর যুবক ভাইদের, মুরব্বীদের দোয়া, যুবক ভাইদের সমর্থন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবে। আগামী দিন আমাদের সংগ্রামটা কিন্তু লম্বা হবে। এই দেখেন চরচাপড়ির লোকদেরকে উচ্ছেদ হয়েছে, কয়েকদিন আগে ভোরবান্ধা এলাকায় শান্তিবাজার এই দিকে উচ্ছেদ করা হয়েছে। আমাদের বুড়াচাপড়ি অভয়ারণ্য নামে সেখানে হাজার হাজার লোককে উচ্ছেদ করা হয়েছে। সেদিন আসাম বিধানসভায় আমরা প্রতিবাদ করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার জালিম সরকারে কেবল চাই মুসলমান মানুষ উচ্ছেদ করেছে। যেগুলা মানুষ মুসলমানের ঘর, তার যদি অন্য নেপালি বাঙালি অন্য সম্প্রদায়ের লোক ঘর আছে নোটিশ দেওয়া নাই, সেগুলোর ঘর উচ্ছেদ করা নাই, একমাত্র মুসলমান উচ্ছেদ করেছে। আমি প্রতিবাদ করেছি। আমরা যখন প্রতিবাদ করি তখন বিজেপি সরকার চুপ আছে, আর যখন আমাদের দেখা দেখে 2-3 জন কংগ্রেসের বিধায়ক দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য, তখন হিমন্ত বিশ্ব শর্মা সাহেব বলছে এই কংগ্রেসের বিরাট বহাব, আপনারা নাটক করিব, আপনারা বহাব, আপনারা যদি মুসলমানরা দরদি আছেন তাহলে 70 বছর এই মুসলমান মানুষ মাটির পট্টা দিন, গরাব বনের সংস্থাপন দিন, নাগরিকত্বের অধিকার দিন দিন বলি কই 70 বছর মুসলমানদের ভোট লয় আপনাদেরকে সরকার করলে মাটির পট্টা কিয় নিদিলে, কিয় নিদিলে 70 বছর মুসলমানের ভোটটা আপনাদেরকে ললে। যদি আপনাদের কংগ্রেস সরকারে যদি মুসলমান মানুষ মাটির পট্টা দিতে হেতেন, হয়তো দূরের কথা মোর বাপেকেও একটা ঘর ভুল দুটার লগাই ভাঙি বলে সাহস নকরিব নোৱাৰিলে হেতেন, যদি আপনাদের কংগ্রেস সরকারে মাটির পট্টা দিতেন। কথাটা সত্য না? কথাটা সত্য। যদি কংগ্রেসে 70 বছর আমরা তাদের ভোট দিতে মাটির পট্টা দিব, এটা দিব, এটা দিব, কিন্তু খালি বাড়ি মেরে ভোট দিতে কোনোদিন দেয় নাই। যদি দিত আজকে মাটির দ্বারা পাট্টার মাটির দ্বারা বাড়ি করেছে বিজেপি বাংলা পান আমরা ফাঁকটার মানে বুলডোজার লাগে না পার, যদি ফাঁকটা না দিছে সেই ন বুলডোজার লাগে সব ভাঙতেছে মুসলমানের বাড়ির দিকে দিব। এই কামটা করছে কংগ্রেসের নাটক করে আপনাদেরকে আরো কেছে যে আপনাদের কংগ্রেসে এই উচ্ছেদের আইনটা করে চলেছে, যার কারণে হাইকোর্টের অর্ডার আমি উচ্ছেদ করে বলা হয়েছে। এই কথা না কয়েকদিন আগে গৌরব গোবে করছি, আমরা হুঁচুতে নাই, গৌরব করে করছে যে আমার সরকার আহিলেও আমি মুসলমানের উচ্ছেদ করিব লাগিব, কারণ মোর দেউতাই যদি উচ্ছেদের আইন বনাইতে হয়েছে সেগুলো আমি মানিব লাগিব। কথা হুঁচু কয়েকদিন আগে গৌরব গোবে করছি যে আমার সরকার আহিলেও আমি মেয়াদ উচ্ছেদ করবই লাগিব, কারণ মোর দেউতাকে আইনটা বনাইতে হয়েছে, মোর দেউতাই যদি আইন বনাইতে হয়েছে সেটা আমি মানিব লাগিব। ওখান তখন বিজেপি আর কংগ্রেসের পার্থক্য কি? পার্থক্য কি বিজেপি আর কংগ্রেসের? আজকে যদি কংগ্রেস আইনে আমরা মেয়র উচ্ছেদই করবো, ভূমিহীনই করবো, বিজেপি এজরা করতেছে, তারা কয় ইউডিএফ বলে বিজেপির বিটি, বুঝছেন? ইউডিএফ বিটি, কিন্তু তারা আর বিজেপির কাম একটাই। আর আমার কালকে সাংবাদিকের দিকে তারা কইতেছে ইউডিএফ বিজেপির বি টিম। আমি বলছি ইউডিএফ বি টিম, কংগ্রেস কোন টিম এটা কইল? বর্তমান আসাম কংগ্রেসে যাইতে যাইতে শশীকান্ত দাস, রূপজ্যোতি কর্মী, সুশান্ত বুড়াগোহাই, বসন্ত দাস, কমলাক্ষ পুরকার সব যত নেতা বিজেপির মানুষে কংগ্রেসের মুসলমানের ভোট দিয়ে বানায় পরে জোর মেরে বিজেপি। এই কয়দিন আগে যে এমপি ইলেকশন হলো, আমি কইছিলাম, আমরা এই জায়গায় তো মিটিং করে কইছিলাম যে বিজেপির ক্যান্ডিডেট কিন্তু দুইটা, একটা হচ্ছে প্রথম ফুলের ছবি সুরেশ গোড়া, আরেকটা হচ্ছে হাতের ছবি প্রচুর দল। আপনারা বুঝতে পারেন যে ভোটটি কিন্তু